তেকে সত্যি সত্যি জিন দ্বিতীয়বারের মতো বরণ করে ঘরে তুলেছে। সবাই খুশি হলেও নামজন কাই গঙেও শুধু পারছে না সবাইকে চোখ দিয়ে ভস্ম করে দিতে। কিন্তু জাঙ্কুকের সামনে তাদের কোনো কিছুই যে চলবে না এটা তারা ভালো মতোই জানে। ডেইজি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, যতটুকু সম্ভব নজর এড়াচ্ছে জ্যাকসনের, কিন্তু জ্যাকসন বারবার ওই ডেইজির দিকেই তাকাচ্ছে। জ্যাকসন যেহেতু তের ফুফাতো ভাই হয়, তাই বোনের শ্বশুরবাড়ি হিসেবে সেও এসেছে জমিদার বাড়িতে। এতে কেউ তেমন কিছু না বললেও ডেইজি গঙিওকে বারণ করেছিল। গঙিও ডেইজির কথা শুনেও কাউকে কিছু বলেনি। ডেইজি ব্যবহার তার কাছে কেমন সন্দেহজনক লেগেছে, কিন্তু পুরো বিষয়ে তাকে কিছুই বলেনি। এখন সে অযথা কারণে যদি জ্যাকসনকে জমিদার বাড়িতে যেতে নিষেধ করে সেটা ভালো দেখায় না। এদিকে জ্যাকসনের মাথা হ্যাং হয়ে গেছে তের বিয়ের কথা শুনে, আর ডেইজিকে দেখে সে রীতিমতো আকাশ থেকে পড়ছে। যতবারই সব ভাবছে ততবারই তার হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে ইচ্ছে করছে। নিজের মাথায় এত প্রেশার না দিয়ে সে ছুটল তের কাছে। তে তখন কেবলই নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা লাগিয়েছে। জ্যাকসন হন্তদন্ত হয়ে ছুটে এসে তের সামনে দাঁড়ায়। তে ভড়কে গিয়ে 2 কদম পিছিয়ে দাঁড়ায়। কোনো রকমের বলে, কি হয়েছে জ্যাকসন ভাই, তুমি এমন ছুটে এলে কেন? জ্যাকসন তখন বিরক্ত হয়ে বলল, তুই আমাকে এটা জিজ্ঞেস করছিস? তোরা মা মেয়ে মিলে যে আমার মাথার 12টা বাজিয়ে দিয়েছিস তার কি হবে শুনি? তে সতর্কিত দৃষ্টিতে চারপাশ নজর বুলিয়ে বলে, এসব কথা বলো না ভুল করেও। এটা কিন্তু বাড়ি কম শত্রু বাড়ি বেশি। এখানে এক একটা ইট পাথর আমাদের জন্য ভয়ঙ্কর। তাই এসব কথা বলো না ভাই এখানে। জ্যাকসন ফোঁস করে শ্বাস নেয়, গাল দুটো কিছুটা ফুলিয়ে বলে, তো জমিদারের বউ এবার আমাকে নিজের ঘর দেখায় দে, আমি একটু ঘুমিয়ে মাথাটা ঠান্ডা করতে চাই। ও মা, এই অবেলায় ঘুমাবে? আর একটু পর তো আজান দিবে জ্যাকসন ভাই। দিক, তুই আমাকে ঘর দেখায় দে। আচ্ছা চলো, ন্যান্সি আপুকে ডেকে তোমাকে ঘর দেখাচ্ছি। জ্যাকসন মাথা নেড়ে তের পিছু পিছু হাঁটা লাগায়। তারপর হুট করে আবার তের পাশাপাশি এসে বলে, তে একটা জিনিস খেয়াল করেছিস? কি জিনিস জ্যাকসন ভাই? ছোটবেলায় তোকে কোনো কাজ দিলে তুই না করলে তখন আমি তোকে জমিদারের বউ বলতাম। এখন থেকে তুই সত্যি সত্যি জমিদারের বউ হয়ে গেছিস। ওয়াও, এই তুইও আমাকে জমিদারের মেয়ের জামাই বল না, তাহলে আমিও জমিদারের মেয়ের জামাই হয়ে যাব। জ্যাকসনের এমন সিরিয়াস কথা শুনে তে হেসে ফেলে। ন্যান্সির ঘরের সামনে গিয়ে বলে, আমার কিন্তু একটা ননদিনী আছে জ্যাকসন ভাই। জ্যাকসন লাফিয়ে ওঠে। তেকে কিছু বলার আগে তে ন্যান্সির ঘরের ভেতর চলে যায়। জ্যাকসন যায় না, সে বাহিরে থাকতেই তে আর ন্যান্সি একসাথে বের হয়ে আসে। জ্যাকসন আর কিছু বলতে পারে না। এরপর ন্যান্সির সাথে তে জ্যাকসনকে ঘর দেখে আবার ন্যান্সির সাথেই ফিরে আসে। জ্যাকসনের পেট গুড় করা শুরু করে। বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে এপাশ ওপাশ করে। বিড়বিড় করে বলে, এই মেয়েটা নিজের ননদিনীর কথা বলে গেল, কিন্তু দেখিয়ে গেল না। আহা, জমিদারের মেয়ের জামাই। রাতে সবাই খেতে বসার পর জিন খাবার নিয়ে জেহপের ঘরের দিকে যায়। লিসা অনেকক্ষণ থেকে উসখুস করছিল জেহপের ঘরে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই যেতে পারছিল না। মূলত যাওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। জিনকে খাবার হাতে যেতে দেখে লিসা দৌড়ে আসে। জিন হুট করে লিসাকে সামনে চলে আসতে দেখে খানিকটা চমকালেও নিজেকে সামলে হাসার চেষ্টা করে বলে, কিছু বলবি লিসা? লিসা মাথা নিচু করে দৃষ্টি এদিক ওদিক করে। ফাঁকা ঢোক গিলে আমতা আমতা করে বলে, খাবারটা আমাকে দাও বড় মা, আমি নিয়ে যাই। জিন প্রথমে না করতে গিয়েও আবার থেমে যায়। লিসার ইতস্তত করার কারণ বুঝতে পেরে হাসি মুখে খাবারের প্লেট লিসার হাতে ধরিয়ে দেয়। তারপর লিসার থুতনিতে হাত রেখে বলে, দেখ মা, তখন জেহবকে পাচ্ছিলাম না বলেই টেনশনে তোকে যা তা বলে দিয়েছি। তুই কিছু মনে করিস না, কিংবা বড় আম্মুর উপর রাগও করিস না। আমি তো মা, আমার ভেতরটা বুঝবি না। আর জেহবের ঘরের যেতে ইচ্ছে হলে এত ইতস্তত করার কি আছে? মাঝের সবটুকু ভুলে যাওয়ার চেষ্টা কর, দুজনে আবার আগের মতো হওয়ার চেষ্টা কর। লিসা মাথা নাড়ায়। জিন হেসে নিচে চলে যায়। লিসা খাবার হাতে বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে ঘরের সামনে যায়। জাঙ্কুক যেহেতু এই সময় বাড়িতে, তাই দরজার সামনে আর কোনো পাহারাদার নেই। লিসা ঘরের বাইরে থেকে গলা পরিষ্কার করে দরজায় টোকা দেয়। ছোট্ট করে বলে, জেহব ভাই, আসবো? শ্বাস আটকে রেখে চোখ বন্ধ করে ফেলে লিসা। হঠাৎ করে তার কি হয়েছে কে জানে। নিজের অনুশোচনা বোধের জন্য এমন হচ্ছে, নাকি অনুভূতির জন্য বুঝে ওঠে না। ওপাশ থেকে এতগুলো দিন পর লিসার কণ্ঠস্বরে থমকায় জেহব। নিজের অনুভূতিদের সংযত করতেই ঘরের মাঝ থেকে জিমিন ছুটে গিয়ে দরজা খুলে দেয়। দুরন্ত গলায় বলে, আসো আসো, জলদি আসো। আমি আর জেহব ভাই একা একা প্রচুর বিরক্ত হচ্ছিলাম। এবার তুমি এসে গেছো, আমরা একসাথে আড্ডা দিব।
লিসার হাত ধরেই ঘরের ভেতরে আনে জিমিন। লিসা একবারের জন্য মাথা উঁচু করে তাকায় না। যেহুপ কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়। জিমিন আরাম করে বিছানার উপর বসে। লিসা ঠায় দাঁড়িয়ে থাকে নিজের জায়গায়। জিমিন লিসার দিকে তাকিয়ে বলে, ওই আপু দাঁড়িয়ে আছো কেন, এখানে আসো। আর তুমি কি ভাইয়াকে খাইয়ে দেবে? লিসা এবারও কিছু বলে না। যেহুপ নিজেই জিমিনকে বলে, আপু নিচে যাও, খেয়ে আসো। জিমিন কিছু বলতে গিয়ে বলে না, চুপচাপ ভদ্রমেয়ের মতো মাথা নাড়িয়ে ঘর থেকে বের হয়ে যায়। লিসা তখন নিজের জায়গায় দাঁড়িয়ে মেঝেতে নখ খুঁড়ছে। কিছুটা সময় ওভাবে যাওয়ার পরও যখন লিসার কোনো হেলদোল হয় না, তখন যেহুপ গম্ভীর স্বরে ডাকে, ওখানে দাঁড়িয়ে থাকবি, এদিকে আয়। লিসা ছোট ছোট পা ফেলে এগোয়। যেহুপের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে থাকে। যেহুপ ভ্রু কুচকে বলে, খাইয়ে দে। লিসা চমকে তাকায়। যেহুপ চোখ দিয়ে ইশারা করে। লিসা বিনা বাক্যে বসে পড়ে, কোনো কথা ছাড়াই হাত ধুয়ে খাইয়ে দিতে থাকে। পুরোটা সময় দুজন চুপ করেই কাটায়। খাওয়ানো শেষে লিসা প্লেট গ্লাস নিয়ে চলে যাওয়ার জন্য ব্যস্ত হলেই এতগুলো দিন পর দুজনেই বুঝতে পারে না একে অন্যকে কি বলা উচিত, কি করা উচিত। লিসা বের হয়ে আসতে নিলেই যেহুপ পেছন থেকে ডাকে। লিসা ফিরে তাকাতেই বলে, আমাদের মাঝে কবে থেকে এত দূরত্ব হয়ে গেছে লিসা? রাতে দেখে আগে এসে বিছানা ঠিক করে। জাঙ্কুক তখন ঘরে আসেনি বলে আলমারি খুলে তা আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখতে শুরু করে। আলমারি গোছানোর সময়তেই কিছু কাগজপত্র আর পুরানো একটা ডায়েরি পায়। তে উল্টে পাল্টে কাগজগুলো দেখার আগেই ডায়েরিটা দেখতে থাকে। ভ্রু কুচকে প্রথম পৃষ্ঠা উল্টাতেই চোখে পড়ে জাঙ্কুকের নাম। পরের পৃষ্ঠা উল্টাতেই আয়ুর হাসি মুখের একটা ছবি বেরিয়ে আসে। তে ভালো মতো পর্যবেক্ষণ করে ছবি। বিড়বিড় করে বলে, আয়ু বুবুর ছবি এখন এত যত্ন করে রেখেছে জমিদার সাহেব, এখনো তাকেই ভালোবাসে নাকি? কিন্তু উনি তো নিজেই। তে নিজের ভাবনা সরিয়ে ফের পরের পৃষ্ঠা উল্টায়। কয়েকটা বাক্য লেখা, নিষ্ঠুর বাণী, আমি ভালোবাসাকেও মেরে ফেলতে জানি। যদি ভালোবাসার মানুষটা বিশ্বাসঘাতক হয়, আমি ভালোবেসে আমরণ বিরহ পুষতে পারি। যদি ভালোবাসার মানুষ সঠিক হয়, তবে আমি এই পাথর হৃদয় বিশ্বাসঘাতকতার শাস্তি হিসেবে মৃত্যু দিতে পারি। কেটে টুকরো টুকরো করে সেই রক্তে গোসলও করতে পারি। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি নিজের মৃত্যু দিয়ে পাবে। তোমার রক্তে রঞ্জিত হবে জমিদার বাড়ির পুকুর। লেখাগুলো পড়ে তের গায়ের লোম খুব দাঁড়িয়ে যায়। বাক্যগুলোতে এমন কিছু ছিল যা তের মনের দাগ কেটে যায়। পরের পৃষ্ঠা উল্টানোর আগেই দরজা খোলার শব্দ হয়। তে তাড়াহুড়া করে ডায়েরি আর কাগজগুলো নিজের পেছনে লুকায়। জাঙ্কুক ঘরে ঢুকে তেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ওখানে কি করছো? তে প্রথমে নিজেকে শান্ত করে, তারপর শান্ত ভঙ্গিতে বলে, তেমন কিছু না, আলমারিটা অনেক এলোমেলো হয়ে আছে বলে ঠিক করছি। ঘুমাবে কখন? এই তো আসছি। জাঙ্কুক আর কিছু না বলে গোসলখানায় ঢুকে যায়। তে ডায়েরি আর কাগজপত্র সাবধানে রেখে আলমারি বন্ধ করে এসে বিছানায় বসে। জাঙ্কুক বেশ কিছুক্ষণ বাদে হাত মুখ মুছতে মুছতে বের হয়। তে নিজেকে শান্ত করার চেষ্টা করে, ছোট্ট করে জিজ্ঞেস করে, সুগা ভাই কোথায়, জানেন কিছু? হঠাৎ সুগা ভাইয়ের খোঁজ করছো যে? না মানে ওনাকেও তো পাওয়া যাচ্ছে না। জাঙ্কুক নিজের কাজে মন দিয়ে বলে, পরশু চলে আসবে। দুজনে আবারও চুপ। জাঙ্কুক চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ে। তে কিছুক্ষণ ওভাবে বসে থাকলে জাঙ্কুক হাতে টেনে শুয়ে দেয় তাকে। এক হাতে নিজের বুকে টেনে নিয়ে চোখ বন্ধ করে থাকে। কয়েক সেকেন্ডের এই কাজে তে হতভম্ব। পর মুহূর্তেই নিজের মুখ গুজে দেয় জাঙ্কুকের প্রশস্ত বুকে। জাঙ্কুক চোখ বন্ধ অবস্থাতে হাসে, কোনো কথা বলে না। বেশ অনেকটা সময়ের মধ্যেই জাঙ্কুক ঘুমিয়ে পড়ে। তের নিজেরও ঘুম পেয়ে যায়, কিন্তু হুট করে সেই ডায়েরি আর কাগজপত্রের কথা মনে পড়তেই ঘুম উড়ে যায়। তে ভীষণ আলগোছে জাঙ্কুকের হাত ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে উঠে বসে। একবার ভালো মতো জাঙ্কুককে পর্যবেক্ষণ করে নিজে উঠে সরাসরি দাঁড়ায় আলমারির সামনে। সাবধানে সেখান থেকে কাগজপত্র ডায়েরি নিয়ে চেয়ারে বসে। ডায়েরির পৃষ্ঠা উল্টিয়ে পরের পৃষ্ঠায় আসে। দু পাতায় কিছু না থাকলে পরের পাতায় ছোট করে লেখা, জীবন জাঙ্কুকের সাথে ভয়ঙ্কর গেম খেলা উচিত হয়নি আয়ু। তে কপাল কুঁচকে নেয়। জাঙ্কুকের সাথে আয়ু আবার কোন গেম খেলেছিল? উত্তর নেই। তে আবারও পৃষ্ঠা উল্টায়। পরে 4-5 পৃষ্ঠা ফাঁকার পর একটা ছোট্ট নোট করা, পরক্রিয়ার মতো জঘন্যতম কাজ। আমার বউ হয়েও তুমি আমার ছোট ভাইয়ের সাথে যে সম্পর্কে জড়িয়েছ, এর পরিণতি ভয়ঙ্কর হবে। এতটাই ভয়ঙ্কর যে তোমার বুক কেঁপে উঠবে শুধু মৃত্যুর কথা ভাবলেই। তে
জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, কয়েক পৃষ্ঠা উল্টাতেই বাকি সব ফাঁকা, তে ভালো মতো দেখতেই কানে আসে এরপর এরপর তোমার মৃত্যুর দিন। যখন তোমার শিরায় শিরায় ছিদ্র করছিলাম তখন তুমি কাটা মুরগির মতো করছিলে। তোমার শিরা উপশিরা দিয়ে যখন রক্তের স্রোত বয়ে যাচ্ছিল তখন আমি প্রশান্তি অনুভব করেছিলাম। তুমি বাঁচার জন্য ছটপট করছিলে আর আমি তোমার মৃত্যুর জন্য ছটপট করছিলাম। জীবন জাঙ্কুকের সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম দিয়েছিলাম তোমাকে। তে চমকে চেয়ার থেকে উঠে পড়ে। জাঙ্কুক বিছানা হেলান দিয়ে বসে তার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুকের হঠাৎ এমন নৃশংস রূপের বর্ণনা শুনে হাঁপাতে থাকে তে। ভয়। জাঙ্কুক শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে, ছোট্ট করে বলে, ভয় পাচ্ছ কেন তে? তুমি তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করনি, তবে ভয়ের কি আছে এখানে? তে হঠাৎ করে স্বাভাবিক হতে পারে না, ঘন ঘন শ্বাস নিয়ে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে। মানুষটা রহস্যময় ছিল কিন্তু এতটা ভয়ঙ্কর। আয়ুর মৃত্যু কল্পনা করেই তের শিরা উপশিরা কেঁপে ওঠে। জাঙ্কুক হেসে বলে, অত ভয় পাওয়ার কি আছে তে? যে খেলায় নেমেছো সে খেলায় এর থেকেও বেশি ভয়ঙ্কর হতে হবে, এর থেকেও বেশি নৃশংস হতে হবে। আর তো কদিন, তারপর নিজেই কেমন করে ভয়ঙ্কর হয়ে উঠবে নিজেও জানবে না। ঝড় বাদলের দিন, চারিদিকে অন্ধকার হয়ে আছে। বাতাসে পুরো গ্রামকে এলোমেলো করে দিয়ে যাচ্ছে। গোটা জমিদার বাড়ি খা খা করছে, কোথাও কোনো জনমানব নেই। ডেইজি ঘরের দরজা আটকে দরজার পাশ ঘেঁষেই বসে ফুপাচ্ছে। বাহির থেকে তের আওয়াজ আসছে, আর কতক্ষণ ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকবে মা? বের হয়ে আসো, তোমার সব পাপের শাস্তি তোমার কাছে আসার জন্য ছটপট করছে, তাড়াতাড়ি আসো মা। ডেইজি দুই দিকে মাথা নাড়াতে থাকে, বারংবার কান্নারত গলায় বলে, তুই এরকমটা করতে পারিস না তে। আমি তো তোর মা হই, তোকে জন্ম দিয়েছি, তুই আমাকে মারতে পারিস না, আমাকে ছেড়ে দে মা। তে হেসে ওঠে। পাকা বাড়িতে তের হাসি ভুতরে লাগে, গায়ের লোমকূপ দাঁড়িয়ে যায়। তে তালোয়ার দিয়ে ঘরের দরজায় আঘাত করে চোয়ার শক্ত করে বলে, হ্যাঁ তুমি তো সেই মা যে নিজের সন্তানকে অন্য পুরুষের জন্য মেরে ফেলতে চাইছিলে। তুমি তো সেই নিকৃষ্ট মহিলা যে পরক্রিয়ায় পড়ে আমাদের নিঃস্ব করে দিতে চেয়েছিলে। তোমাকে এত সহজে ছেড়ে দিলে আমার বাবা শান্তি পাবে না তো, তাই তোমার শাস্তি তোমার পেতেই হবে। পরপর দুবার আঘাত করে দরজায়। তলোয়ারটা এত বেশি ধারালো ছিল যে দরজার এপাশ ওপাশ হয়ে যায়, কিছুটা জায়গা ভেঙে যায়। তে যেই ফুটোতে চোখ রেখে অদ্ভুত কণ্ঠে বলে, মা এবার কোথায় যাবে? ডেইজি পেছনে তাকিয়ে শুধুমাত্র চোখ দুটো দেখে ভয় চিৎকার করে ওঠে। তে হাসতে শুরু করে। মিনিট খানেকের মাঝেই কেমন করে যেন দরজাটা খুলে যায়। ডেইজি তের সামনে পড়ে বারবার মিনতি করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তে সে কান্নায় গলে না। তলোয়ার দিয়ে আঘাত করে এক বুক বরাবর। ডেইজির আত্মা ছটফট করতে থাকে, মুখ দিয়ে রক্ত উঠে যায়, তবুও তে থামে না। পরপর আরো দুবার তলোয়ার চালিয়ে দেয়। বিকট শব্দে ক্রোধ নিয়ে বলে, তুমি মা নামের কলঙ্ক, তুমি আমার সুন্দর গোছালো জীবনটা একদম এলোমেলো করে দিয়েছো। তোমার মৃত্যুতে তোমার সকল পাপ লোভ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই পর্যায়ে লাফিয়ে ওঠে ডেইজি, হাওমা করে কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকে, আমাকে মারিস না তে, আমি তোর মা হই, আমাকে মারিস না। ঘুমের ঘোর তখনও তার যায়নি। ডেইজির চিৎকারে গঙিওর ঘুম ভেঙে যায়। উঠে বসে আগলে নেয় ডেইজিকে, দু বাহুতে হাত রেখে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, কি পাগলের প্রলাপ বকছো ডেইজি? কি হয়েছে? এমন করছো কেন ডেইজি? গঙিওর ধাক্কায় ডেইজি আরো জোরে কাঁদতে থাকে। ডেইজি গঙিওর হাত আঁকড়ে ধরে বলে, আমাকে বাঁচাও গঙিও, আমাকে বাঁচাও, তে আমাকে মেরে ফেলবে, দেখো ও কেমন তালোয়ার নিয়ে এগিয়ে আসছে। গঙিও ডেইজির কথার আগামাথা বোঝে না, কোনো রকম বলে, কোথায় তে? সামনে দেখো কেউ নেই। আরে ও ও ওই তো ওইখানে দাঁড়িয়ে আছে। ডেইজি সামনে তাকিয়ে চুপ করে যায়। খানিকটা সময় নিয়ে চুপ করে বসে থাকে। গঙিও বুঝতে পারে ডেইজি স্বপ্ন দেখছে, তাই ডেইজির চোখ মুছিয়ে দিয়ে বলে, তে তোমাকে মারবে কেন ডেইজি? ও তো তোমার মেয়ে, তুমি খারাপ স্বপ্ন দেখেছো, শান্ত হও, শুয়ে পড়ো, সকাল হওয়ার আরও অনেকটা বাকি। ডেইজি তখন বলে, তুমি ওকে এখনো চেনোনি গঙিও? তে ওর বাবাকে যতটা ভালোবাসে আমাকেও ততটা ভালোবাসতো, কিন্তু আমি যা করেছি তাতেও আমাকে প্রচণ্ড ঘৃণা করে। আগেও এমন ছিল না, কিন্তু এখন ওর কঠোরতার মাপ অনেক বেড়েছে, আমাকে ছাড়বে না ও। গঙিও সব কথা ঘুরিয়ে দেয়, ডেইজিকে বুঝিয়ে সুঝিয়ে শুয়ে দেয়, নিজেও লাইট অফ করে শুয়ে পড়ে।
ডেইজি চোখ বন্ধ করতেই আজানের ধ্বনি কানে আসে। ভয়ে চোখ খুলে ফেলে। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তবে কি এই স্বপ্নটাও সত্যি হবে? ভয়ে আতঙ্কে ডেইজি জড়সড় হয়ে যায়। ভেতরে মৃত্যু ভয় ঢুকে যায় তার। সকাল সকাল জিমিনকে পড়তে বসাতে নিয়ে জিন পুরো বাড়ি ছুটে বেড়াচ্ছে। জিমিনকে পড়তে বসতে বলা সে ফাঁকি দিয়ে পুরো বাড়িতে চক্কর দিচ্ছে। কেউ বলবে এই মেয়ের আর দুদিন বাদে মাধ্যমিক পরীক্ষা। জিমিনের পেছন ছুটতে ছুটতে হাঁপিয়ে গেলেও জিমিন হাঁপায় না। সুন্দর করে মায়ের চোখ ফাঁকি দিয়ে এই ঘর ও ঘরে চক্কর কাটতে শুরু করে। এক পর্যায়ে ঢুকে পড়ে জ্যাকসনের ঘরে। জ্যাকসন তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে আর হিবিজিবি গান গাচ্ছে। জিমিন নিজেদের বাড়িতে হুট করে অপরিচিত এমন কাউকে দেখে চোর বলে চিৎকার করে ওঠে। জিমিনের চিৎকারে জ্যাকসনের হাত থেকে চিরুনি পড়ে যায়। জ্যাকসন ভ্যাবাচেকা খেয়ে ছুটে এসে জিমিনের মুখ চেপে ধরে। জিমিন মুখ থেকে হাত সরানোর চেষ্টা করতে করতে ওভাবেই অস্পষ্ট শব্দ করতে থাকে। জ্যাকসন তখন ধমক লাগায়, এই মেয়ে চুপ, এমন বোবার মতো করছো কেন? ভালোভাবে কথা বলতে পারো না? জিমিন ভ্রু কুচকে চুপ করে যায়। জ্যাকসন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি? জিমিন কোনো কথা না বলেই কামড় বসিয়ে দেয় জ্যাকসনের হাতে। জ্যাকসন হাত সরিয়ে দিয়ে আর্তনাদ করে ওঠে। জিমিন জ্যাকসনের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, একে তো আমাদের বাড়িতে চুরি করতে এসেছেন, আবার আমাকে বোবা বললেন। একদম বড় ভাইজানকে ডেকে এনে আপনাকে ছাদ থেকে ফেলে দেওয়ার ব্যবস্থা করব। জ্যাকসন ভ্রু কুচকে থাকে। জিমিনের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে এটা কে আগে দেখেছে কিনা, কিন্তু মনে পড়ে না। তাই ঝাঁঝালো স্বরে বলে, এই মেয়ে, এটা তোমাদের বাড়ি মানে কি? এটা আমার ছোট বোনের শ্বশুর বাড়ি। আর আমাকে দেখতে কি চোরের মতো লাগে? আমি ভদ্র বাড়ির পড়ালেখা জানা ছেলে, চোর নই, বুঝছো? জিমিন ভেঙচি কাটে। বিছানার উপর পা তুলে বসে বলে, এটা আমাদের বাড়ি, বুঝলেন? আপনার কোনো বোনের শ্বশুর বাড়ি এটা। বড় ভাবিজানের তো কোনো ভাই নেই, মেজো ভাবিজানদেরও কোনো ভাই নেই। তাহলে আপনি কোন ভাবিজানের ভাই? চুরি করতে এসে মিথ্যা বলা হচ্ছে। তের ভাই হই আমি, বুঝলে? জিমিন শটান করে লাফিয়ে ওঠে। এক লাফে সরাসরি জ্যাকসনের সামনে দাঁড়িয়ে আঙ্গুল তার দিক করে বলে, বড় ভাবিজানের ভাই আপনি? বড় ভাবিজান ভাইও আছে? জ্যাকসন উত্তর দেয় না। জিমিন এক আঙ্গুল দিয়ে জ্যাকসনের পেটে গুঁতো দিয়ে বলে, পেট মোটা, বলেই খিলখিল করে হাসতে থাকে। জ্যাকসন কটমট করে ওঠে। জিমির মুখে হাত চেপে হাসে। জ্যাকসন ফের ধমক দেয়। জিমিন চমকে উঠে হাসি থামিয়ে দেয়। তারপর চোখ ছোট ছোট করে বলে, আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? আমি কিন্তু বড় ভাইজানকে বলে দিব। এর মাঝে জ্যাকসনের ঘরে তে আসে। জিমিনকে এই ঘরে এই সময় দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হয়তে জিমিনের কাছে যেতে যেতে জিজ্ঞেস করে, এই সময় তুমি এখানে? তোমাকে না আম্মাজান খুঁজছে। জিমিন, পড়তে বসবা কখন? জিমিন এসে তের কাছ ঘেঁষে দাঁড়ায়। তারপর চোখ নামিয়ে জ্যাকসনের দিকে আঙ্গুল তুলে বলে, এটা আপনার ভাই হয়? বড় ভাবিজান তে মাথা নাড়ায়। জিমিন গাল ফুলিয়ে বলে, আপনার ভাই আমাকে বকা দিয়েছে, আপনি ওনার কান মলে দিন। জ্যাকসন হাঁ করে তাকায়, ফোঁস করে উঠে বলে, এই মেয়ে, তুমি যে আমাকে চোর বললে, তার বেলায় তো দেখতে পেট মোটা চোরের মতো হলে চোর বলবো না? অবস্থা বেগতিক দেখে তে দুজনকে থামিয়ে দেয়। তারপর জিমিনকে বলে, আচ্ছা আমি ভাইয়াকে বকে দিব, তুমি যাও পড়তে বসো, আম্মাজান কিন্তু খুঁজছে তোমাকে, সামনে তোমার মাধ্যমিক না? জিমিন ঠোঁট উল্টিয়ে বলল, ভালো লাগে না পড়তে, এর উপর মাস্টার মশাইটাও নেই, উনি না থাকলে আমার আরও পড়তে ইচ্ছা করে না। বড় ভাবিজান। জিমিন মন খারাপ করে বিছানার উপর বসে। তে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নিজে ঘরে পাঠায়। জিমিন চলে যেতেই জ্যাকসন তেড়ে এসে বলে, এটা তোর ননদ নাকি অন্য কিছু? ছি ছি, আমার জমিদারের মেয়ের জামাই হওয়ার শখ মিটে গেছে, আমাকে কি না চোর বলে, শেষমেশ চোর। তে হাসতে হাসতে বলে, এত তাড়াতাড়ি শখ মিটে গেলে হবে জ্যাকসন ভাই? জমিদারের মেয়ের জামাই হতে হবে তো নাকি? জ্যাকসন ভেঙচি কাটে। হুট করে কালকের কথা মনে পড়াতে চেপে ধরে তেকে। তেকে বিছানায় বসিয়ে দিয়ে বাহিরটা একবার দেখে আসে। তে হঠাৎ জ্যাকসনের এমন ব্যবহার ধরতে পারে না, বুঝতেও পারে না। জ্যাকসন দ্রুত তের কাছে এসে বলে, তোদের মা মেয়ের কাহিনী বল জলদি, কাল থেকে আমার পেট গুড় গুড় করছে সব কিছু শোনার জন্য, এখন বল তাড়াতাড়ি। তে তখন বলল, এখন বলবো? হ্যাঁ এখনই, তুই এখনই বলবি আমাকে সব। এখন মানে এখন। তে দীর্ঘশ্বাস নেয়, তারপর বলে, কি কি জানতে চাও? ওটা কি সত্যি মামি ছিল? মামি যদি হয় তাহলে বেঁচে আছে কেমন করে? সবাই তো জানতো মামা মামি সবাই মারা গেছে। তোর এত পরিবর্তন কেন? কেমন করে? কিসের জন্য? তুই আমাদের না জানিয়ে বিয়ে করে নিলি কেন? তে বলা শুরু করলো, ওটা মা
মায়ের সেদিন কিছুই হয়নি। যেদিন বাবা আগুনে পুড়ে মারা যায় ওদিন বাড়িতে আরও অনেক কিছু হয়েছিল। বাবা সাংবাদিক হওয়ার সুবাদে সবাই ভেবে নিয়েছিল কোনো শত্রুপক্ষ আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু সেদিন এমন কিছুই হয়নি। মাধ্যমিক শেষ হয়ে যাওয়ার কোনো কাজ ছিল না আমার, সারাদিন বাড়িতে বসে বসে কাটাতাম। সেদিন যখন আমি ঘরে বসে বই পড়ছিলাম তখন বাড়িতে কেউ একজন আসে। আমি সাধারণ ভেবে ঘর থেকে বের হইনি, একটু পরে হুট করে চেঁচামেচির ভাঙচুরের আওয়াজ পাই, কিন্তু ঘর থেকে বের হতে নিলেই আর বের হতে পারি না। বাইরে থেকে দরজা আটকে দেওয়া, বাইরে কি হচ্ছিল কিছু বুঝতে পারছিলাম না। হুট করে বাবার আর্তনাদ পাই, আমি অস্থির হয়ে বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হই। এক পর্যায়ে বাড়িতে আগুন লেগে যায়, আগুনের ধোঁয়ায় আমার শ্বাসকষ্ট শুরু হয়। বাড়িতে যখন পুরোপুরি আগুন লাগেইনি তখন বাবা ঘরের দরজা খুলে দেয়। বাবার পুরো শরীর রক্তে মাখা, তে আর কিছু বলতে পারে না, গলা ভার হয়ে আসে। জ্যাকসন বুঝতে পেরে পানি এগিয়ে দেয়, তে পানি না খেয়ে নিজেকে শক্ত করে। বাবার রক্ত মাখানো শরীরটা এখনো চোখে ভাসে। সেই দৃশ্যের মতো ভয়ঙ্কর কিছু বোধহয় পৃথিবীতে আর একটিও নেই। জ্যাকসন ভাই, তে বড় করে শ্বাস নেয়। জ্যাকসন জিজ্ঞেস করে, তুই বের হলি কেমন করে? আর মামি? তে আবারও বলে। বাবার ওই অবস্থা দেখে আমার মাথা ঘুরিয়ে যায়। বাবাকে ধরতে গেলে বাবার প্রথম কথা ছিল পালিয়ে যেতে। আমি যেতে চাইনি, কিন্তু মৃত্যুমুখী বাবা জোর করে আমার ঘরে জানালা দিয়ে আমাকে বের করে দিলেন, আর তিনি পড়ে রইলেন সেখানে, আগুনে ঝলসে দিয়ে যায় আমার বাবাকে। পুরো সময়টাতে আমি মাকে কোথাও পাইনি, আর এখানে আসার পর মায়ের সাথে দেখা হয়ে যায়। বিয়েটা দরকার ছিল বলেই করেছি জ্যাকসন ভাই। জ্যাকসন সন্দেহজনক দৃষ্টিতে তাকায় আর বলে, সব সত্যি বলছিস নাকি কিছু লুকাচ্ছিস? তে তখন বলো, কি লুকাবো জ্যাকসন ভাই, যা সত্য ছিল সবই তোমাকে বললাম, এর বেশি কিছুই হয়নি। জ্যাকসন মেনে নেয়, তারপর নিজে থেকেই কথা ঘুরে অন্য কথা শুরু করে। তে জ্যাকসনের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, তোমাকে চাইলেও সব সত্যি বলা সম্ভব না জ্যাকসন ভাই। যতটুকু তোমার জানার দরকার তুমি ততটুকু জেনেই খুশি থাকো, যতটুকু গোপন আছে ততটুকু আমি গোপন রেখেই না হয় এগোবো। দুই ভাই বোন স্বাভাবিক হয়ে কথা বলতে শুরু করে। দুজনের কেউই জানে না তাদের কথাগুলো শুধু তারা একা নয়, তৃতীয় আরেকজনও শুনছে। তের পুরো ঘটনার বিবরণ শুনে তার ভ্রু কুচকাচ্ছে, দেয়ালে পিঠ থেকে বিড়বিড় করে বলল, তে যদি কিছুই নাই দেখে থাকে তবে প্রতিশোধের নেশা কেন? আদৌ কি সত্যিতে কিছু দেখেনি, নাকি অন্য কোনো উদ্দেশ্যে পা রেখেছে এ বাড়িতে? বিকালে তে নিজের ঘরে বসে বসে আকাশ দেখছিল। বাইরে আজ রোদ আছে, সূর্য তীক্ষ্ণ আলো দিচ্ছে, আকাশ একদম পরিষ্কার। তে আনমনে সেদিকে তাকিয়ে বসেছিল। জাঙ্কুক ঘরে এসে তেকে এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকায়। ঘামে ভেজা শার্ট খুলতে খুলতে বলে, চোখে তাপ লাগছে না? ওভাবে আকাশের দিকে চেয়ে আছো কেন? তে চোখ ফিরিয়ে নেয়, টুপ করে চোখ থেকে পানি পড়ে। দ্রুত চোখ মুছে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক খালি বুকে ধপাস করে শুয়ে পড়ে বিছানায়। তে লাফিয়ে সরে বসে, ব্যস্ত গলায় বলে, এই এই জমিদার সাহেব উঠুন। বাহিরে থেকে এসে হাত মুখ না ধুয়ে শুয়ে পড়ছেন কেন? জলদি উঠুন। জাঙ্কুক শুয়ে থাকা অবস্থাতে ভ্রু কুঁচকে তাকায়। তের কথা পাত্তা না দিয়ে চুপচাপ শুয়ে থাকে। তে ফুঁসে ওঠে, আবারও বলে, একদম টেরামো করবেন না জমিদার সাহেব, জলদি গিয়ে আগে হাত মুখ ধুয়ে আসেন। জাঙ্কুক ফোঁস করে শ্বাস নেয়, তারপর বিরক্তি নিয়ে উঠে বসে, কোনো কথা ছাড়াই গোসলখানে চলে যায়। তে চোখ মুখ কুঁচকে বলে, বুঝি না কিছু, জমিদার সাহেব নিজে তো কোনো কাজ করে না, তাহলে এমন ঘেমে আসে কোন মহাকার্য করে? জাঙ্কুক হাত মুখ ধুয়ে এলে তে তোয়ালে এগিয়ে দেয়। জাঙ্কুক কোনো রকমের হাত মুখ মুছেই শুয়ে পড়ে। তে ছোট করে জিজ্ঞেস করে, আজ এমন হুটহাট শুয়ে পড়ছেন কেন, কি হয়েছে? ক্লান্ত লাগছে, একটু এদিকে আসো তো। তে জাঙ্কুকের অলস গলা। তে কোনো কথা ছাড়া এগিয়ে যায়। বিছানায় বসলে জাঙ্কুক মাথা গুঁজে দেয় তের কোলে, তারপরে এক হাত জাঙ্কুকের মাথায় রেখে বলে, হাত বুলিয়ে দাও। তে বরফের ন্যায় জমে যায়। জাঙ্কুক ক্লান্ত ভেবে আর কিছু বলে না, ঘন ঘন শ্বাস ফেলে ধীরে ধীরে জাঙ্কুকের মাথায় হাত বুলাতে থাকে। জাঙ্কুক মাথা গুঁজে দেওয়া অবস্থাতেই বলে, সূর্যের আলো তোমার মুখের উপর পড়লে তোমাকে আরো বেশি মায়াবী লাগে। তে তে চমকে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তখনও চোখ বন্ধ করেই আছে। তে আর চোখে সূর্যের দিকে তাকায়, ঠোঁট কামড়ে হাসে। জাঙ্কুকের চুল ধরে টান দেয়। জাঙ্কুক আচমকা ব্যথা পাওয়ায় প্রথমে চোখ মুখ কুচকালেও পরে আর কিছুই বলে না, উল্টা তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তের পেটে তার মুখ গুজে দেয়। তে মনে মনে বকা দেয় জাঙ্কুককে, তারপর জাঙ্কুকের চুল নিয়ে খেলতে থাকে। দুজনে অল্প সময় একে অপরের সাথে খুনসুটিতে মেতে ওঠে। একে অপরে বুঝতেই পারে না তারা নিজেদের কি ভীষণ কাছে চলে এসেছে।